5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা ঘৃণ্যতম অভ্যুত্থান হয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সিআইএ, ডিপ স্টেট, আইএসআই এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত, বিএনপি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আরো যারা রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে এবং বিভিন্ন জঙ্গিবাদী মৌলবাদী সংগঠন রয়েছে, সবার প্রচেষ্টায় একটা গণবিপ্লবের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এইখানে আপনারা বলতে পারেন এটা চিটিং বিপ্লব ছিল, এটা ভুয়া বিপ্লব ছিল, এটা সেনা অভ্যুত্থান ছিল, এটা সামরিক কু ছিল। আমি সব মেনে নিলাম তর্কের খাতিরে, বাট একটা অভ্যুত্থান হয়েছে তো, নাকি একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়েছে তো, এটা তো আপনাদেরকে স্বীকার করতে হবে। গুজবের মাধ্যমে বলেন, যেটার মাধ্যমে বলেন না কেন, সমন্বয়কারীরা কিন্তু সেই জায়গায় অনেকটা সফল। তাদের গুজব, তাদের ডাকে, তাদের অনুপ্রেরণায়, তাদের উৎসাহে সাড়া দিয়ে সাধারণ মানুষ, সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একযুগে রাস্তায় নেমে সরকার পতন ঘটাতে বাধ্য করেছে। অন্যথায় যদি সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থীরা মাঠে না নামতো, রাস্তায় নেমে না আসতো, তাহলে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগকে তথাকথিত বিএনপি, জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক দলেরা তাদের নেতাকর্মীরা মিলে পতন ঘটানো অসম্ভব ছিল। এটা কোনোদিনও সম্ভব ছিল না। এখানে একটা বিষয় আছে, প্রত্যেকটা আন্দোলন জমাইতে গেলে সেখানে রক্তারক্তি, খুনাখুনি এবং রক্তের বন্যা বসাই দিতে হয় এবং লাশের প্রয়োজন, এবং এই জায়গায় সমন্বয়কারীরা যথাযথ সফল আমরা জানতে পারছি বা শুনতে পাচ্ছি, কিংবা বিভিন্ন সূত্র মারফতে জেনেছি যে 7.62 ব্যবহার করে মুগ্ধ আবু সাইদদের মতো কিছু ফেসকে হত্যা করে, সেগুলাকে পুঁজি করে, সেই লাশকে পুঁজি করে তারা আন্দোলনকে জমায়েত করেছে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের 15 বছরের অপশাসন, তাদের অপসংস্কৃতি, তাদের দুর্বৃত্তায়ন, তাদের এই বাক স্বাধীনতা হরণের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ একযুগে রাস্তায় নেমে আসে নাই। হ্যাঁ, সেই বিষয়গুলোর কারণে একটা ক্ষুব্ধ পরিস্থিতি ছিল মানুষের মধ্যে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা লাগামহীন পর্যায়ে চলে গিয়েছিল। সেই জায়গা থেকে মানুষের ক্ষোভ ছিল, বাট সেই ক্ষোভের কারণে কিন্তু রাস্তায় নেমে আসবে বাংলাদেশের মানুষ, এটা হয় নাই। এটা মূলত হয়েছে লাশের কারণে। যখন আপনি দেখছেন আপনার প্রতিবেশীর ছেলে মেয়ে লাশ রাস্তায় পড়ে আছে, যখন আপনি দেখছেন আপনার প্রতিবেশীর ছেলে মেয়ে গুম হয়ে গেছে, এই জায়গাগুলো, এই যে অনুভূতি, এই যে মানুষের আত্মিক যে একটা পীড়া, বেদনা, এই জায়গা থেকে মানুষ রাস্তায় নেমে এসেছিল। এটাই একমাত্র কারণ রাস্তায় নেবার। অন্যথায় কেউ যদি বলে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে রাস্তায় নেমে এসছে, এই করেছে, এগুলা ভুয়া কথা। মূলত লাশের রাজনীতিতে সমন্বয়করা পুরোপুরি সফল হয়েছিল। এই সফলতার জায়গা থেকে মূলত তারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে রাস্তায় নামাতে তারা সক্ষম হয়েছে। এই জায়গাতেও তারা সফল। অথচ যে মুহূর্তে তারা সফল হলো 5ই আগস্ট, এক একজন জাতির বীর, সার্জিস, হাসনাত, মাহফুজ, আসিফ, সজীব ভুইয়া, সবাই কিন্তু জাতির বীর ছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখেছিল, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা একটা স্বপ্ন দেখেছিল, আগামী দিনের সকল হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা বলে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ একটা সুষ্ঠু বৈষম্যহীন দেশে পরিণত হবে। কিন্তু কোথায় হলো বৈষম্যহীন বাংলাদেশ? কোথায় হলো সেই বৈষম্য, প্রতিহিংসা, সবকিছু ছেড়ে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ, একটা একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশের দিকে আগাবে? হয়েছে? হয়নি। যেই মুহূর্তে সমন্বয়কারীদের পুরো দেশের কাছে, পুরো জাতির কাছে ইতিহাস হয়ে থাকার কথা ছিল, হিরো সাজার কথা ছিল, সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের নানামুখী ব্যর্থতা, আইন শৃঙ্খলার অবনতি, চুরি, ছিনতাই, ডাকাতি, লুটপাট, রাহাজানি, ধর্ষণ, খুন, প্রত্যেকটা অপকর্ম এত বেশি আকারে হচ্ছিল, যেটা স্বাধীনতা পরবর্তী ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি বললে ভুল হবে না। তো সেই জায়গা থেকে, এবং সমন্বয়কারীদের দুর্বৃত্তায়ন, তাদের লোভ, অতিরিক্ত লালসা, তাদের রাজনৈতিক স্পৃহা, তাদের রাজনৈতিক চাহিদা, তাদের হঠাৎ করে বিলাসী জীবনে পদার্পণ করা, যারা টি শার্ট কিনতে পারতো না, একটা টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে, তারা প্রাড়ো গাড়ি ইউজ করে। সার্জিস ট্রেনের টিকিট পাইতো না পঞ্চগড়ে যাওয়ার জন্য, সে তখন 60 লক্ষ টাকা দামের প্রাইভেট কার ইউজ করে। এদিকে হান্নান মাসুদের বাবা, তাদের সবচেয়ে গ্রামের ভাঙা টিনের ঘরটা ছিল, সে এখন প্রাইভেট কার ইউজ করে, দামি দামি স্মার্টফোন ইউজ করে, এসি রুমের মধ্যে অফিস করে। তো এই জায়গাগুলো দেখার পর বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গেল যে এই দেশে আসলে, এই দেশের ভালোটা কেউ চায় না। এদেশের ভালো, এদেশের মন্দ কেউ চিন্তা করে না। চিন্তা করে নিজেদের উদরপট্টি, নিজেদের রাজনৈতিক স্বার্থ, নিজেদের ব্যক্তিগত স্বার্থ, নিজেদের পারিবারিক স্বার্থ এবং স্বজনপ্রীতি। এবং এইখানে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সমন্বয়কারী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা যদি 70% সফল হইতো, সেই জায়গায় বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্তত পক্ষে 5 বছরের জন্য হলেও তারা অপ্রাসঙ্গিক হয়ে যেত। কারণ বাংলাদেশের মানুষ একটা জিনিস 3 বেলা খাইতে পারে না। আপনি যদি বিরিয়ানি খাইতে দেন 3 বেলা, 4 বেলা সময় গিয়ে বলবে যে আমাকে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা কিংবা পেঁয়াজ এবং কুচি কুচি কেটে
সরিষার তেল দিয়ে ভর্তা করে দেন, আমি সেটাই খাবো, কিন্তু আমি বিরিয়ানি খেতে পারবো না। এটা বাংলাদেশের মানুষের চরিত্র, এটা তাদের চারিত্রিক স্বভাব বলতে পারেন। তো সেই জায়গা থেকে অপ্রাসঙ্গিক করার জন্য শুধুমাত্র যদি তাদের প্রতিহিংসা বলে তারা যদি সবাইকে লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করে দিত, সবাইকে রাজনীতি করার অধিকার দিত, প্রত্যেকে তাদের গণতান্ত্রিক অধিকার সুফলভাবে প্রয়োগ করার ক্ষমতা পেত, সেই জায়গা থেকে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও লাগতো না, বিএনপিকেও নিষিদ্ধ করা লাগতো না, তারা অটোমেটিক্যালি বাংলাদেশের মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যেত। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন পাবলিক ফিগার ছিলেন, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি নোবেল লরিয়েট, তার সেই গ্রহণযোগ্যতাটুকু সে সময় ছিল। কিন্তু তিনি যে ক্ষমতা লোভী, তার যে ক্ষমতার প্রতি মারাত্মক লোভ, এবং সমন্বয়কারীরা তারা যে তাদের ব্যক্তিগত জীবন উন্নীতকরণের জন্য এই আন্দোলন করেছিল, তারা যে তাদের ভিতরে যে অমানবিক লোভ, লালসা এবং তাদের পারিবারিক শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে, সেই জায়গাগুলো বিচার বিবেচনা করে আপনারা যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের মানুষ বুঝেই গিয়েছে তারা বাটপার। তো মুদ্রা কথা, তাদের জাতির কাছে হিরো হবার একটা প্রকট সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা তারা গলা টিপে হত্যা করেছে। এখন এই মুহূর্তে তারা যদি ভাবে তাদের পাশে মানুষ রয়েছে, জনমানুষ রয়েছে, তাদের ম্যান্ডেট রয়েছে মানুষের, তাহলে সেটা ভুল ধারণা। সবশেষে একটা কথাই বলবো, পাপ বাপ কেউ ছাড়ে না, লোভে পাপ, পাপে মৃত্যু, এবং সেই মৃত্যুর জন্য তোমরা দিন গুনাও। ধন্যবাদ।